এবার আমরা শুরু করছি যে আমাদের সায়েন্সের যে পার্ট, ন্যাচারাল ফেনোমেনা বা প্রাকৃতিক ঘটনা, অতীব একটা সহজ চ্যাপ্টার, বাট পড়তে হবে, কিছু করা নেই যেহেতু সিলেবাসে আছে। ঠিক আছে, সায়েন্স। তো সায়েন্সের ক্ষেত্রে দেখো আমরা প্রথমে আলোচনা করব যে লাইটনিং এবং থান্ডারস্টর্ম, তাই না? তো এই দুটো জিনিস আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে কি এখন ঝড় বৃষ্টির সময়, তাই না, বর্ষাকাল, মনসুন সিজন। তো সেই জন্য হচ্ছে কি দেখো আমরা দেখবে খবর কাগজ খুললে বা নিউজে আমরা দেখতে পাই যে বজ্রপাতে মৃত্যুর খবর কিন্তু আমরা শুনি, তাই না? বিশেষ করে দেখবে গ্রামাঞ্চলে যারা চাষি, যারা চাষ করে, তাই না, কারণ এই সমস্ত খবরগুলো কিন্তু আমরা শুনতে পাই। তো এইগুলো কি জিনিস, তো তোমরা জানো যে এগুলোর পিছনে সায়েন্স রয়েছে। হ্যাঁ, তো বায়ুমণ্ডলে যখন মেঘের কণাগুলো মধ্যে যখন ঘর্ষণের ফলে বিপুল পরিমাণ কিন্তু স্থির তড়িৎ উৎপন্ন হয়। ওকে, মানে মেঘের কণাগুলো বলতে জলবিন্দুগুলো, তোমরা জানো যে যখন সূর্যের কিরণ যখন হচ্ছে কি তোমার তাপ সৃষ্টি করছে, তখন আমাদের ভূপৃষ্ঠে যে জল রয়েছে না, তো জলগুলো কি হয় না, বাষ্পতে পরিণত হয়, বাষ্পতে পরিণত হয়। এবারে যখন বাষ্প পরিণত হয়, সেই বাষ্পগুলো কিন্তু বায়ুর থেকে কি হয় গো, বায়ুর থেকে এরা হচ্ছে হালকা হয়ে যায়, হালকা। আর হালকা হয়ে গেলে তোমরা জানো যে এরা উড়ে গিয়ে উপরের দিকে চলতে শুরু করে, এবং যত উপরে যাবে তোমরা জানো যে ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, মানে যখন হচ্ছে কি ট্রপোস্ফিয়ারটাকে ছাড়িয়ে চলে যাচ্ছে, উপরের দিকে উঠছে, তখন কি হয় না, তোমরা জানো যে সেখানে আস্তে আস্তে করে টেম্পারেচার গুলো উপরের দিকে কমতে থাকে। তখন এরা কি হয় না, ঘনীভূত হয়, ঘনীভূত হয়। ঘনীভূত হওয়ার সময় তোমরা জানো সেখানে ধূলিকণার সাথে যুক্ত হয়। তাহলে তখন কি হয় না, সেটা ভারী হয়ে যায়। তো তখন আমরা জানি যে বৃষ্টিকণা হয়ে সেগুলো আবার ভূপৃষ্ঠে হচ্ছে কি তোমার পড়তে শুরু করে, এটাকে আমরা বৃষ্টি বলি। আর এই যে ঘনীভূত হচ্ছে তখন মেঘ তৈরি করছে, তাই না, ক্লাউড তৈরি করছে। এবার এই যে জলকণাগুলো তৈরি হচ্ছে, তো তারা পরস্পরের মধ্যে যখন ঘর্ষণ হয় না, তো তখন হচ্ছে কি একটা স্থির তড়িৎ তৈরি হয়। ঠিক আছে, তো মেঘের ওপরের অংশে কি হয় না, ধনাত্মক আধান, আর নিচের অংশে হচ্ছে তোমার ঋণাত্মক আধান সঞ্চিত হয়। এটা ধরো ক্লাউড যে তৈরি হচ্ছে, তার উপরে হচ্ছে কি পজিটিভ আর নিচে নেগেটিভ আধান তৈরি হচ্ছে। তখন দুই বিপরীত আধানযুক্ত মেঘ যখন পরস্পরের কাছাকাছি আসছে না, তাদের ক্ষেত্রে হচ্ছে কি একটা যুগ্ম যে আধান তৈরি হচ্ছে, সেখানে কি হয় না, মেঘের ঋণাত্মক আধান ভূমির ধনাত্মক আধানের সংস্পর্শে চলে আসে। তখন বায়ুর মধ্যে কি হয় না, একটা ক্ষণস্থায়ী এবং অত্যন্ত তীব্র ইলেকট্রিক ডিসচার্জ কিন্তু ঘটে, যেটাকে আমরা কি বলি, বজ্রপাত। ঠিক আছে, বা যেটাকে আমরা কি বলি, লাইটনিং। বুঝতে পেরেছো তো, বজ্রপাত। এবং এর ফলে কি হয় না, চারপাশের বায়ু হঠাৎ হচ্ছে কি অত্যন্ত উত্তপ্ত এবং প্রসারিত হয়, যা কিন্তু হচ্ছে তীব্র একটা শব্দের তৈরি করে। হ্যাঁ, এটাকে আমরা কি বলি, বজ্রনাদ, বা আমরা কি বলি না, থান্ডার বলি। ঠিক আছে, দেখবে হঠাৎ করে দেখবে একটা আওয়াজ হয়, আর আওয়াজের সাথে সাথে হচ্ছে সেখান থেকে একটা লাইট বা একটা আলো তৈরি হয়, এবং সেটা হচ্ছে দেখবে ওই যে ইলেকট্রিক ডিসচার্জ হঠাৎ করে দেখবে যে জায়গাটা, সেটা কোনো গাছ হতে পারে, কোনো ঘর হতে পারে, ইলেকট্রিক কোনো পোল হতে পারে, তার উপর দিয়ে মাটিতে চলে যায়। মানে সেই ইলেকট্রিক যে চার্জটা, সেটা হঠাৎ করে হচ্ছে যাকে পাবে সেটাকে আর্থ করে মাটির নিচে চলে যায়। এবারে এমতো অবস্থায় কি হয়, যদি কোনো মানুষ সেখানে কাছাকাছি থাকে, তাহলে তার যে এই যে প্রচুর পরিমাণ যে শব্দ এবং আলো আর এই যে ইলেকট্রিক চার্জ, এই কারণে হচ্ছে কি মানুষ মারা যেতে পারে বা মারা যায় আর কি। ঠিক আছে, তাহলে কিভাবে, হ্যাঁ এই বজ্রপাতটা মানে যেটা হচ্ছে মেঘ ডাকে ওইটা না, যেটা মানে যেটা হচ্ছে কি তোমার এই যে ইলেকট্রিক যে মানে দুটো আধান তৈরি করছে না, একটা পজিটিভ আর নেগেটিভ। এবারে ঋণাত্মক যখন হচ্ছে কি আধানটা যখন হচ্ছে কি আমাদের ভূপৃষ্ঠটা পজিটিভ হিসাবে কাজ করছে, তো তখন যে তোমার ইলেকট্রিক যে ডিসচার্জটা হচ্ছে, তাই না, অর্থাৎ কি হয় না, তোমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যে তোমার কি বলবো, যে তড়িতের যে প্রবাহ ঘটছে, এটাকে আমরা কি বলছি, বজ্রপাত। আর এর কারণে যেটা শব্দ তৈরি হচ্ছে, এটা আলো তৈরি হচ্ছে, সেটাকে আমরা বজ্রনাদ বলছি।
ঠিক আছে, বজ্রপাতের ফলে যে আলো বা যে শব্দটা তৈরি হচ্ছে তাকে বলা হয় বজ্রনাদ। আর বজ্রপাতটা যেটা বললাম কি না, যখন হচ্ছে কি তোমার এই যে তীব্র তড়িৎ মক্ষণ ঘটছে, তখন আমরা মানে কম থেকে বেশির দিকে বা বেশি থেকে কমের দিকে যখন হচ্ছে আধানগুলো ডিসচার্জ হচ্ছে তাকে বলা হচ্ছে বজ্রপাত। আর বজ্রনাদ হচ্ছে কি তার কারণে যেটা শব্দ সৃষ্টি হচ্ছে বা যে আলো সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বজ্রনাদ বলছি। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? স্যার, হ্যাঁ স্যার বুঝেছি। দেখো এবার বলছে যে তোমার হচ্ছে কি লাইটনিং কন্ডাক্টর বা বজ্রবহ। ঠিক আছে, তোমরা জানো এটার হাত থেকে বাঁচার জন্য আমরা বড় বড় ইমারত, বড় বড় বিল্ডিং, বড় বড় বাড়ি, তাতে আমরা কি করি, এই লাইটনিং কন্ডাক্টর ইউজ করি বা লাইটনিং কন্ডাক্টর বা বজ্রবহ ইউজ করি। তো দেখো কি করা হয় না, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই বজ্রবাহটাকে তিনি প্রথম আবিষ্কার করেছিলেন। এটা একটি লম্বা তামার দণ্ড যা উঁচু ইমারত বা বাড়ির ছাদে লাগানো থাকে। এর উপরের প্রতিটি মানে প্রান্তটি খুব ছুচালো হয়, তাই না, স্পাইকস মতন দেখতে হয়, এবং নিচের প্রান্তটি মাটির গভীরে তামার পাতের সাথে যুক্ত থাকে, তাই না। মানে উপরের দিকে আমরা কি করলাম, তামার একটা দণ্ড, লম্বা তামার দণ্ডকে আমরা দিয়ে দিলাম, যেটা এরকম করে ছুচালো টাইপের হয়, দিয়ে তারপরে এখান থেকে একটা তার নিয়ে আমরা মাটির নিচে তামার পাতের হচ্ছে সাজে আমরা কি করি, মাটির নিচে হচ্ছে কি অনেকটা গভীর করে আমরা রেখে দিলাম। তাহলে তখন কি হয়, এটি মেঘ থেকে আসা অতিরিক্ত আধানকে নিরাপদে মাটিতে পাঠিয়ে আমাদেরকে সুরক্ষা করে। কারণ সে তখন তারা কি করবে, ওই যে আধানগুলোকে নিয়ে নিল, দিয়ে ডাইরেক্টলি এর মাধ্যমে মাটিতে পাঠিয়ে দিল। তাহলে সেক্ষেত্রে আমাদের যে বিল্ডিং বা আমাদের যে ইমারত বা আমাদের যে বাড়িঘর সেটা কিন্তু রক্ষা পেয়ে যাচ্ছে। এটাকে বলা হয় লাইটনিং কন্ডাক্টর বা বজ্রবহ। এটা দেখবে বড় বড় যে সমস্ত ঘর বাড়ি রয়েছে বা এমনি দেখবে ধরো 4 তলা 5 তলা বা 6 তলা যে সমস্ত বাড়ি ঘর রয়েছে সেগুলোকে আমরা এইভাবে কিন্তু করে থাকি। দেখবে একটা সাইড বরাবর তারটাকে নিয়ে মাটির নিচে আমরা প্রবেশ করিয়ে দিই। চলো এবার দেখো আর্থকুইক বা মাথায় 3টে কাটা মতো থাকে এই ফ্ল্যাটের উপর দেখেছি। একদম 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 সরু মানে একদম হ্যাঁ হ্যাঁ, সরু সরুটা করে দরজা তার মাথায় 3টে কাটা মতো থাকে। একদম একদম। এবার দেখো এবার বলছে মিছিলের মতো। একদম দেখো এবার বলছে দেখো আর্থকুইক বা যেটাকে আমরা বলি ভূমিকম্প। তো দেখো আর্থকুইক বা ভূমিকম্প যেটা আমরা বলছি, এটা তোমরা সবাই জানো এটা একটা ন্যাচারাল ফেনোমেনা বা প্রাকৃতিক হচ্ছে কি তোমার দুর্যোগ বা দুর্ঘটনা। আমাদের পৃথিবীর যে ভূত্বক রয়েছে না, যেটাকে আমরা ক্রাস্ট বলি, তো সেগুলো গতিশীল টেকটনিক প্লেট দ্বারা গঠিত হয়, তাই না। তো অনেকগুলো তোমার যেহেতু হচ্ছে টেকটনিক প্লেট রয়েছে, এই প্লেটগুলোর মধ্যে কি হয়, দেখো তাহলে কি বললাম, এরকম অনেকগুলো যখন প্লেট হচ্ছে কি পাশাপাশি থাকে, তো তাদের মধ্যে কি হয় না, ঘর্ষণ হচ্ছে, বা একটা প্লেট আরেকটা প্লেটের উপর হচ্ছে কি তোমার কোনো কোনো সময় মানে এরা হচ্ছে কি তোমার মুভেবল আর কি, এরা সবসময় ফিক্সড থাকে না, এরা মুভ করতে পারে। তো এই প্লেটগুলো হচ্ছে পারস্পরিক ঘর্ষণ বা তোমার হচ্ছে কি বিচ্যুতির কারণে ভূগর্ভে প্রচন্ড শক্তির হচ্ছে উন্মোচন মানে মুক্তি ঘটে, যার কারণে আমরা কি দেখতে পাই না, ভূত্বক হচ্ছে কি কেঁপে ওঠে। এবারে সেই সাথে দেখো আমরা এই ভূমিকম্পের সাথে কিছু মানে ইনফরমেশন জানবো বা কিছু স্পেসিফিক কিছু টার্মিনোলজি আমরা জানবো যেগুলো আমাদের সিলেবাসের সাথে খাপ খায়। তো তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ফোকাস বা হাইপো সেন্টার, ঠিক আছে, অর্থাৎ ভূগর্ভের যে নির্দিষ্ট স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়, তাই না, তাকে আমরা হাইপো সেন্টার বা ফোকাস বলে থাকি, যে জায়গা থেকে ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে, এটা হাইপো সেন্টার। আর এপি সেন্টার বলছি কাকে না, এটা ফোকাসের ঠিক উলম্ব দিকে পৃথিবীর উপরিভাগের কেন্দ্রবিন্দু যেখানে কম্পন সবচেয়ে তীব্র হয়, সেটাকে আমরা এপি সেন্টার বলি। দেখো দুটো জিনিস কিন্তু আলাদা। তাহলে যে নির্দিষ্ট স্থানে ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে তাকে আমরা হাইপো সেন্টার বলছি। হাইপো সেন্টার থেকে ঠিক উলম্ব ভাবে পৃথিবীর উপরিভাগে যেখানে সবচেয়ে কম্পনটা খুব বেশি তীব্র হবে সেই জায়গাটাকে আমরা কি বলছি, এপি সেন্টার বলি। আর বলছি হাইপো সেন্টারের তার মানে উপরেই হচ্ছে এপি সেন্টার, তাই তো? একদম একদম। যেখানে হচ্ছে কি তোমার তীব্র কম্পন সৃষ্টি হবে। আর সিসমোগ্রাফ হচ্ছে কি দেখো এই ভূমিকম্পের যে তীব্রতা এবং তরঙ্গ পরিমাপ করার জন্য যে যন্ত্র আমরা ব্যবহার করি তাকে বলা হয় সিসমোগ্রাফ। ঠিক আছে, তাহলে ভূমিকম্পের তীব্রতা কিংবা যে তরঙ্গ যেটা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা পরিমাপ করি তাকে বলা হয় সিসমোগ্রাফ। রিক্টার স্কেল তাহলে কাকে বলে
না ভূমিকম্পের মাত্রা পরিমাপের লগারিদম যে স্কেল যেটা 0 থেকে 10 পর্যন্ত চিহ্নিত করা থাকে, তো সেটাকে আমরা রিক্টার স্কেল বলি। মাত্রা যদি 7 বা তার বেশি হয় তাহলে অত্যন্ত ধ্বংসাত্মক হয়ে থাকে। ঠিক আছে, তাহলে যদি কোনো রিক্টার স্কেলের রিডিং যদি হচ্ছে কি 7 বা তার বেশি হয়ে যায়, তাই না, তাহলে তখন কিন্তু বুঝবে যে সেখানে হচ্ছে কি তোমার অনেকটা বেশি মানে তীব্র হয়েছে, এবং সেখানে হচ্ছে কি তোমার ঘর বাড়ি যা কিছু ইমারত রয়েছে সব কিন্তু ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, স্যার বলছি এই রিক্টার স্কেলটা তো সিসমোগ্রাফেরই একটা অংশ। না দুটো জিনিস আলাদা বাবা, সিসমোগ্রাফ আলাদা, রিক্টার স্কেল আলাদা। সিসমোগ্রাফের আমরা তীব্রতা আর তরঙ্গটাকে পরিমাপ করি, দেখবে একটা জাস্ট গ্রাফিকের রিপ্রেজেন্টেশন হয়। আর এটা একটা স্কেল যেটা হচ্ছে কি তোমার রিডিং দেয়, সেখানে হচ্ছে কি তোমার 0 থেকে 7 তোমার এরকম করে মানটা থাকে ওই 15 কাছাকাছি। তো এই 7-এর যদি বেশি হয়ে যায় বা 7 হয়ে যায় তাহলে কিন্তু সেখানে ডেঞ্জারাস। চলো এবার হচ্ছে কি ঘূর্ণিঝড় বা সাইক্লোন। স্যার বলছিলাম স্যার ওটাই আমাদের 8 মিটারের মতো আঁকা বাঁকা হয়ে যায়, ওটা কি রিক্টার স্কেলের ব্যাপারে? না, যেটা হচ্ছে কি যে বললাম না ওই ইসিজি করার সময় যে গ্রাফিক্যাল যেটা রিপ্রেজেন্টেশন হয় সেটা হচ্ছে সিসমোগ্রাফ। রিক্টার স্কেল হচ্ছে কি জাস্ট রিডিং দেবে আর কি, এটা স্কেল যেখানে হচ্ছে কি তোমার মানগুলো হচ্ছে কি তোমার দেখা যাবে, বুঝতে পেরেছো তো। আর যেটা তুমি বলছো এটা সিসমোগ্রাফ। দেখো এবার বলছে দেখো যে ঘূর্ণিঝড় এবং সাইক্লোন। দেখো তাহলে সাইক্লোন এবং টর্নেডো এটা দুটো জিনিস কি না, দেখো তোমরা জানো যে এই যে সূর্য থেকে যখন আগত রশ্মি আগে সবচেয়ে আগে কাকে হচ্ছে কি তোমরা দেখতে পাবে যে মানে উত্তপ্ত করে না ভূমণ্ডলকে, তাই না। তার মধ্যে সবচেয়ে বেশি আগে উত্তপ্ত কে হয় মানে এই যেটা হচ্ছে কি আমরা ভূত্বক বলি, আর জলটা হচ্ছে সবচেয়ে বেশি মানে পরে হবে আর কি। কারণ ওয়াটার হচ্ছে এমন একটা হচ্ছে কি তোমার বস্তু যে যত তাড়াতাড়ি হচ্ছে সে গরম, যত দেরি করে সে গরম হয়, তত তাড়াতাড়ি করে সে যত দেরি করে সে ঠান্ডা হয়, বুঝতে পারলে। তো সেক্ষেত্রে কি হয় না, এই যে দুটো কথা আমি বললাম, একটা হচ্ছে কি আমাদের বায়ুমণ্ডল, এটা হচ্ছে কি তোমার ভূমণ্ডল। তাহলে ভূমণ্ডল তাড়াতাড়ি গরম হচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর জলকণা হচ্ছে বায়ুমণ্ডল হচ্ছে তো তা মানে দেরি করে গরম হয় দেরি করে ঠান্ডা হয়। তো যার কারণে দেখো এখানে যে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রার কারণে সমুদ্রের জল হচ্ছে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে। তাহলে যখন বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে তাহলে সেখানে তীব্র শূন্যস্থান বা নিম্নচাপ তৈরি করে, তাই তো। তো সেখানে যে নিম্নচাপটা তৈরি হচ্ছে তখন কি হয় না, চারপাশের উচ্চ চাপযুক্ত শীতল বায়ু ওই কেন্দ্রের দিকে প্রবল পরিমাণে হচ্ছে কি সর্পিলাকারে ধেয়ে আসে। ফলে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে এই বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে শুরু করে। এটাকে আমরা কি বলি না সাইক্লোন বলি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি সাইক্লোন বলি, মনে থাকবে। তাহলে কি বললাম যে যখন হচ্ছে কি আমরা দেখতে পাই সমুদ্র পৃষ্ঠে জল যখন হচ্ছে কি তোমার উচ্চ চাপ এবং হচ্ছে কি উচ্চ তাপমাত্রার কারণে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রার কারণে সেটা বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, সেখানে একটা মানে ফাঁকা স্থান তৈরি করছে। ফলে আমরা কি দেখতে পাই না, সেখানে তোমার হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে শীতল বায়ু এবং উচ্চ চাপযুক্ত বায়ু তারা সেখানে গিয়ে মানে ধেয়ে আসছে সর্পিলাকারে, এবং আমাদের যে পৃথিবীর আবর্তন গতি রয়েছে যার কারণে সেখানে আমরা কি দেখতে পাই না, যারা উত্তর গোলার্ধে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, আর দক্ষিণ গোলার্ধে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এটাকে আমরা কি বলি না সাইক্লোন বলি। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি এখান থেকে আমরা 20খানা কোশ্চেন রেখেছি, যেগুলো তোমরা করলে উত্তরগুলো বলতে পারবে আশা করি। ফার্স্ট কোশ্চেন বলেছে যে মেঘে আধান সৃষ্টির প্রধান কারণ কি, সবাই উত্তর বলো। মেঘে আধান সৃষ্টির হচ্ছে প্রধান কারণ কি? একদম, তাহলে অপশন এ যারা যারা বলেছো একদম সঠিক উত্তর বলেছো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2, বজ্রপাতের সময় কোন ধরনের আধান মেঘের নিচের অংশে জমা হয়? একদম, তাহলে উপরে হচ্ছে পজিটিভ নিচে নেগেটিভ, আর পৃথিবী হচ্ছে কি তোমার পজিটিভ, তাই না। তাহলে উত্তর হয়ে যাবে কি ঋণাত্মক আধান। চলো নেক্সট, লাইটনিং কন্ডাক্টর বা বজ্রবহ কে আবিষ্কার করেছেন? তাহলে
উত্তর হয়ে যাবে অপশন সি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। চলো, এবার বলছে ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য কোন স্কেল ব্যবহার করা হয়? তীব্রতা পরিমাপের জন্য তাহলে উত্তর হয়ে যাবে রিক্টার স্কেল। চলো নেক্সট, ভূগর্ভের যে স্থান থেকে ভূমিকম্পের তরঙ্গ উৎপন্ন হয়, তাই না, তাহলে যে স্থান থেকে ভূমিকম্পের তরঙ্গ তৈরি হয় তাকে আমরা কি বলি? এপিসেন্টার, হাইপোসেন্টার, ক্রাস্ট, নাকি হচ্ছে কি ফল্ট নাইভ? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, ফোকাস বা হাইপোসেন্টার। রিক্টার স্কেলে কত মাত্রার ভূমিকম্পকে অত্যন্ত ধ্বংসাত্মক বলে গণ্য করা হয়? উত্তর হবে 7 বা তার বেশি, অপশন সি। আচ্ছা, ভূমিকম্পের রৈখিক চিত্র বা তরঙ্গ রেকর্ড করার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ, তাই না, অপশন বি। আচ্ছা, সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশাল এবং ধ্বংসাত্মক ঢেউকে আমরা কি বলি? সুনামি বলি, তাই না, সুনামি বলি। চলো, সাইক্লোনের কেন্দ্রে যে শান্ত ও মেঘহীন অংশ থাকে তাকে আমরা কি বলি? সাইক্লোনের ক্ষেত্রে যে কেন্দ্রে যেটা শান্ত এবং মেঘহীন যে অংশ থাকে তাকে আমরা সাইক্লোনের মুখ, সাইক্লোনের চোখ, নিম্নচাপ কেন্দ্র, নাকি ঝড় প্রাচীর বলি? আইডিয়া করে বলার চেষ্টা করো, কারণ এটা থিওরিতে আমি বলিনি, তাই না। বাট তোমরা জানো যে বিভিন্ন ঝড়টার সময় আমরা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেখান থেকে আমরা দেখি, কিছুটা আন্দাজ পাই, তাই না। তো সেটা সাইক্লোনের আমরা চোখ বা আই বলি, ঠিক আছে, অপশন বি। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 10, উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড়ের বায়ু কোন অভিমুখে ঘোরে? তাহলে এটা হচ্ছে কি উত্তর গোলার্ধে হচ্ছে কি তোমার কি হবে? উত্তর গোলার্ধে আমরা কেমন দেখতে পাই? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর দক্ষিণ গোলার্ধে হচ্ছে ঘড়ির কাঁটার হচ্ছে কি তোমার দিকে। আচ্ছা, বায়ুমণ্ডলের কোরিওলিন বল সৃষ্টির মূল কারণ কি? তাই না, বায়ুমণ্ডলে হচ্ছে কি কোরিওলিন বল সৃষ্টির মূল কারণ কি? মানে অ্যাকচুয়ালি হচ্ছে জানো তো, ওই যে পৃথিবী নিজের অক্ষের যে চারদিকে আবর্তন করার কারণে, যেটাকে আমরা আহ্নিক গতি বলি, এটি একটি ছদ্ম বল বা বিক্ষেপণ বলে সৃষ্টি করে, একেই আমরা কিন্তু কোরিওলিস বল বলি, ঠিক আছে। তো অপশন কিন্তু কি হবে গো? পৃথিবীর আবর্তন গতি, ঠিক আছে। চলো নেক্সট, বজ্রপাতের সময় কোন গ্যাসটি বায়ুমণ্ডলে উৎপন্ন হয়ে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়, তাই না। তো এটা উত্তর কি হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাই না, নাইট্রোজেন ডাইঅক্সাইড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না। আচ্ছা, এটা না দুটোই তোমরা করতে পারো, বুঝলে তো। কারণ প্রথমে হচ্ছে কি তোমার N2 আর O2 হচ্ছে কি যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে, তাই না। N2 আর O2 যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করবে? NO তৈরি করবে। NOর সাথে হচ্ছে কি আবার অক্সিজেন যুক্ত হবে, দিয়ে কি হবে? NO2 হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি তোমরা জানো এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে নাইট্রিক অ্যাসিড রূপে মাটিতে আসে, তাই না। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা বলতে পারো NO হবে, NO2 হবে, তাই না, দুটোই হবে। এটা অপশন কোনো কারণে আমার মানে দুটো করা উচিত ছিল, তাই না। নিচের কোন ধাতুটি বজ্রবাহ তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? তাহলে এটা আমরা কি ব্যবহার করি? একদম, তাহলে তামা। টর্নেডোর আকৃতি সাধারণত কেমন হয়? টর্নেডোর আকৃতি কেমন হয় জানো? টর্নেডোর আকৃতি হচ্ছে নলাকার বা ফানেল আকৃতি হয়, ঠিক আছে, নলাকার বা ফানেল আকৃতি। চলো, পৃথিবীর উপরিভাগের টেকটনিক প্লেটের সীমানা অঞ্চলকে কি বলা হয় যেখানে ভূমিকম্পের সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই না। এটা হয়তো তোমরা সবাই পারবে না, আমি বলে দিচ্ছি। এটাকে সিসমিক জোন বা ফল্ট জোন বলা হয়। মানে টেকটনিক প্লেটগুলোর সংযোগস্থল বা সীমানা অঞ্চলে প্রচন্ড কিন্তু চাপের কারণে কি হয় না, ফাটল বা চুক্তি তৈরি হয়, তাই না, তাকে আমরা ফল্ট বা সিসমিক জোন বলি। আর এই অঞ্চলে পৃথিবীর সিংহভাগ কিন্তু ভূমিকম্প কিন্তু ঘটে, তাই না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।
কোন মেঘ থেকে সাধারণত শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাত ঘটে, তাই না? কি ধরনের মেঘ থেকে? তো সেটাকে আমরা কি বলি? কিউমুলো লিম্বাস মেঘ। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি অত্যন্ত ঘন এবং বিশাল আকৃতি ঝড়ো মেঘ। এই মেঘ থেকে তীব্র ঝড় সৃষ্টি হয়, বজ্রপাত হয় এবং শিলাবৃষ্টি হয়, তাই না? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, বজ্রপাতের সুরক্ষার জন্য নিচের সবচেয়ে নিরাপদ স্থান কোনটা? একটি বড় বড় গাছের তলা, খোলা মাঠের মানে খেলার মাঠ, একটি বদ্ধ জানালা দরজাযুক্ত পাকা বাড়ি বা গাড়ি, ছাতার নিচে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, তাই না? বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতেও দেয়, তাই না? ঠিক তো, দেয় তো? আমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু উত্তর কিন্তু সবার কাছ থেকে আমি পাচ্ছি না। উত্তর কিন্তু আমি সবার কাছ থেকে পাচ্ছি না। ক্লাস করছে 33 জনের বেশি। তাহলে এটা উত্তর কি হবে? অপশন সি হবে, তাই না? বি হবে না, অনুপমা। এটা একটি বদ্ধ জানালা দরজাযুক্ত পাকা বাড়ি বা গাড়ি, তাই না? একটি বড় গাছের তলায় পড়লে আগে হচ্ছে পড়বে ওখানে, খোলা মাঠের হচ্ছে পড়তে পারে, ছাতার নিচে দাঁড়ানো মুশকিল, তাই না? তো এই জন্য যদি হঠাৎ করে বজ্রপাত সহ বৃষ্টি আসে, তাহলে সবচেয়ে মানে যদি ধারে কাছে কোনো পাকা বাড়ি পাও, তাহলে সেখানে কিন্তু তুমি ঢুকে বসে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার কি বলছে দেখো, রিক্টার স্কেলের মান 4-এর বৃদ্ধি পেয়ে 6 হলে ভূমিকম্পের শক্তির মাত্রা কত গুণ বৃদ্ধি পাবে? 4 থেকে 6 হলো, তাই না? তাহলে ইনক্রিজটা কত হচ্ছে? 6 মাইনাস হচ্ছে 4 সমান 2। তাহলে এই যে ইনক্রিজটা হচ্ছে, তাই না, 2 ইউনিট যে ইনক্রিজটা হচ্ছে, এটা তোমরা মনে রাখবে যে আমরা যে মানে 31.3 মানে কি হয় না, মনে রাখবে যে যদি হোল নাম্বার যদি হয়, তাহলে সেটা সবসময় কি হয় না, সবসময়ের জন্য 31.6 ফোল্ড হচ্ছে কি তোমার বৃদ্ধি পায়। ওকে, তাহলে প্রত্যেকটা বারের জন্য তাহলে দুটো গুণ বাড়ছে, তাহলে 31.6 ইন্টু 31.6, তাহলে এটা অ্যাপ্রক্স হচ্ছে কত গো? 31.6 ইন্টু 31.6 এর কাছাকাছি হচ্ছে কি তোমার 30,900, এটা 100, মানে প্রায় 1000-এর কাছাকাছি। তাহলে 1000 গুণ হচ্ছে কি তোমার টাইমস হবে, তাই না? 1000 টাইমস হবে। আমি আবার বলে দিচ্ছি দেখো, তাহলে যদি হচ্ছে কি তোমার 4 থেকে 6 হয়, তাহলে 6 মাইনাস 4 সমান 2 গুণ বাড়ছে। তাহলে এই যে প্রত্যেকটা এক গুণের জন্য হচ্ছে কি তোমার কি হয় না, 31.6 গুণ করে বাড়ে। তাহলে 2 গুণ বাড়ছে, 31.6 এর স্কয়ার, তাই তো? একদম একদম 31.6 এর স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যাপ্রক্স হচ্ছে কি 1000 গুণ বৃদ্ধি পাবে। এটা ভালো কোশ্চেন, মনে রাখবে, নতুন কোশ্চেন। চলো, এবার বলছে প্রশান্ত মহাসাগরের চারপাশে আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবণ অঞ্চলটিকে আমরা কি বলি, তাই না? তো এটাকে আমরা কি বলি? রিং অফ ফায়ার, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা বি বলেছো একদম সঠিক উত্তর। এটাকে আমরা রিং অফ ফায়ার বলি। স্থির তড়িৎ মক্ষণের সময় বায়ুমণ্ডলের শক্তির কোন রূপান্তরটি ঘটে, তাই না? স্থির তড়িৎ হচ্ছে কি মক্ষমের সময় আমরা কি দেখতে পাই? তড়িৎ শক্তি থেকে আলোক এবং শব্দ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ইলেকট্রিক ডিসচার্জ যখন হচ্ছে, তখন ইলেকট্রিক শক্তি থেকে আলো এবং তোমার হচ্ছে কি শব্দ শক্তি তৈরি করছে। চলো, তাহলে ওভারঅল হচ্ছে কি সায়েন্সের ক্ষেত্রে তোমার কেমন লাগলো বলো আজকের ক্লাস? ঠিক আছে তো? নতুন কিছু শিখলে, মানে এই যে ক্লাসটা হলো, তোমরা কি নতুন কিছু শিখতে পারলে তো, না এগুলো সব জানতে? নতুন কিছু শিখতে পেলে? চলো, তাহলে তোমরা ভালো থেকো, পড়াশোনা করো। ঠিক আছে, আবার পরে ক্লাসে দেখা হবে। গুড নাইট।